ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচারে ওই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আবিষ্কার এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে মাধ্যমিক লেভেলের কিছু জিনিস যেগুলো একবার করে দেখে নেওয়া দরকার আছে সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন প্রথমে যেটা আছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, যাকে অ্যাটমিক নাম্বার বলা হয়। এই ছোট ছোট জিনিসগুলো একটু আবার থেকে ঝালিয়ে নেওয়া, যদিও তোমাদের জানা আছে। পরমাণু ক্রমাঙ্ক, যাকে অ্যাটমিক নাম্বার বলা হয়, যাকে চিহ্নিত করা হয় জেড দিয়ে চিহ্নিত করা হয়। জেড কাকে বলা হয় আমরা জানি, তোমাদেরকে জিজ্ঞাসা করছি না, আমি বলছি। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান জেড সমান নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলবো? লিথিয়ামের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে। আমরা জানি যে এর নিউক্লিয়াসে 3টে প্রোটন থাকে, আর এইখানে লেখা হয় সেটাকে বাঁদিকে নিচে লেখা হয়। তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়ামের জেড সমান 3। যেমন হাইড্রোজেনের জেড সমান কত? হাইড্রোজেনের জেড সমান 1, এই কারণে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে। এরকম ভাবে ভেবে নাও, অক্সিজেনের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করবে অক্সিজেনের কত, জানা আছে তো এগুলো? অক্সিজেনের কত? অক্সিজেনের 8। তার মানে একবার করে পড়তে হবে, ঠিক আছে? পরমাণু ক্রমাঙ্ক 8। কার্বনের 6। তাহলে এরকম ভাবে আমাদেরকে পারমাণবিক ক্রমাঙ্কগুলো পড়তে হবে। কত থেকে কত পর্যন্ত পড়তে হবে? 1 থেকে পড়তে হবে 36 পর্যন্ত। তাহলে এইটা একটা হোমওয়ার্ক, যেটা আমি দিয়ে রাখলাম, সামনের দিন জিজ্ঞাসা করব। 1 থেকে 36 পর্যন্ত অ্যাটমিক নাম্বার তোমাকে মুখস্থ রাখতে হবে, কোন মৌলের কত অ্যাটমিক নাম্বার। আমি কিভাবে জিজ্ঞাসা করব তোমাদের? আমি বললাম যে হাইড্রোজেন, তুমি বলবে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1। আমি বললাম 17 কার পরমাণু ক্রমাঙ্ক? 17। তাহলে তোমাকে বলতে হবে 17 হচ্ছে স্যার ক্লোরিনের 17 আছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে তোমাকে বলতে হবে। 1 থেকে 36 পর্যন্ত তোমার যেন পুরো মনে থাকে। এটা কিন্তু রেডি করবে, আমি এই চ্যাপ্টারেই আমাদের আছে, তখন জিজ্ঞাসা করব, আগে থেকে রেডি করে রাখবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছে ভর সংখ্যা। ভর সংখ্যা, যাকে বলা হয় মাস নাম্বার। ইংলিশ টার্মগুলো একটু মনে রাখা ভালো, পরবর্তীকালে অন্য এক্সামগুলোর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। যারাই কম্পিটিটিভ এক্সাম দেবে, যেমন নিট বা যেই মেন অ্যাডভান্স এইসব দেবে, তার ক্ষেত্রে ইংলিশেই কোশ্চেন হয়। তো ইংলিশ টার্মগুলো আমার মনে রাখা খুব দরকার। ভর সংখ্যা কাকে বলে এটাও তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন ও নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা। প্রোটন আমরা জেনে গেছি জেড দিয়ে চিহ্নিত করা হয়, নিউট্রনকে এন দিয়ে চিহ্নিত করা হয়। নিউট্রনকে এন দিয়ে চিহ্নিত করা হয়, অর্থাৎ জেড প্লাস এন, এই দুটোকে যদি যোগ করি যে সংখ্যাটা পাওয়া যাবে তাকে বলা হয় ভর সংখ্যা। আর ভর সংখ্যাকে এ দিয়ে চিহ্নিত করা হয়।
মনে রাখবে ভর সংখ্যাকে এ দিয়ে চিহ্নিত করা হয়, মাস নাম্বারকে এ দিয়ে চিহ্নিত করা হয়। আচ্ছা, এই দুটোকে প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন এবং নিউট্রন এদেরকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন। নিউক্লিয়ন সংখ্যা। তাহলে আমি এক কথায় বলতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি নিউক্লিয়ন থাকে তাদের সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয় আর নিউট্রন সংখ্যা এন হয় তাহলে জেড প্লাস এন সমান এ, একে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমি বলতে পারি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এগুলো মাধ্যমিক লেভেলে সব জানা আছে, তাও আমরা একটু জেনে নেবো আবার থেকে। আর একটা, কিভাবে লেখা হয় একটা মৌলকে, যেমন আমি বললাম প্রোটন সংখ্যাকে নিচের দিকে লেখা হয়, বাঁ দিকে নিচে। ভর সংখ্যাকে লেখা হয় ওপরের দিকে, বাঁ দিকে ওপরে। যেমন আমি এখানে একটা মৌল বললাম, মৌল এক্স একটি মৌল, যার প্রোটন সংখ্যা জেড, যার ভর সংখ্যা এ, এইভাবে লেখা হয়। কোনো কোনো বইতে আবার এইটা বাঁ দিকে না লিখে ডান দিকে ওপরেও লেখা হয়, তবে আমি বলবো বাঁ দিকে ওপরেই লিখবে আর প্রোটনটাকে নিচে লিখবে, জেডটাকে নিচে লিখবে। আর একটা সংখ্যা পড়ে রইল নিউট্রন সংখ্যা, সে নিউট্রন সংখ্যাকে লেখা হয় ডান দিকে নিচে। এইভাবে একটা মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা লেখা হয়। এবার দেখো আর একটা জিনিস তুমি এখান থেকেই পেয়ে যাবে, এই রিলেশন থেকে পেয়ে যাবে। কি পেয়ে যাবে? নিউট্রন সংখ্যা তোমাকে যদি নির্ণয় করতে দেয় আর তোমাকে যদি ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা বলে দেয়, তাহলে নিউট্রন সংখ্যা এন সমান কি পাবো আমরা? এ মাইনাস জেড পাবো। কোনো মৌলের নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এইভাবে নির্ণয় করব। এরকম ভাবে লিখতে পারি বা আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, এ এইখানে জেড আর এখানে লিখতে পারি এ মাইনাস জেড, এইভাবে লিখতে পারি আমরা। তাহলে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমরা জেনে গেলাম। তোমাকে ভেবে নাও এই পরমাণুটার প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা লিখতে দিয়েছে। তোমাকে এরকম লিখেছে সোডিয়াম 1123। তোমাকে বলেছে এর প্রোটন সংখ্যা কত, এর ভর সংখ্যা কত আর এর নিউট্রন সংখ্যা কত। কত কত হবে বলো দেখি একবার। জেড হবে 11, এ হবে 23 আর ওটা হবে 12টা নিউট্রন। ঠিক আছে, এরকম ভাবে আমরা খুব সহজেই নির্ণয় করে নিতে পারবো, এগুলো খুব সহজ জিনিস। এবার আরেকটা টার্মে আমরা যাব, যেটা ক্লাস 9 না 10-এ পড়েছো তোমরা, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল মাধ্যমিক লেভেলে। এইচএসে অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে সেরকম কোশ্চেন দেয় না। নাম হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, এটা আরেকটা নাম আছে সমস্থানিক বলা হয়। সমস্থানিক, বাংলায় নামটা বলা হয় সমস্থানিক। কেন নামটা পড়ে যায় আমি বলি। আইসো, আইসো কথাটা এসছে কোথা থেকে? আইসো কথাটা গ্রিক শব্দ থেকে এসছে। আইসো অর্থাৎ হচ্ছে সম,
একই। আর টোপ কথাটা এসছে স্থান থেকে বা অবস্থান থেকে। টোপ কথাটার মানে হচ্ছে পজিশন বা অবস্থান, প্লেস। টোপটা এসছে প্লেস থেকে। আইসোটোপ বা স্থান থেকে। তাহলে আইসোটোপ কথার অর্থ হচ্ছে সমস্থানিক। সমস্থানিক মানে কি? পিরিয়ডিক টেবিলে, পর্যায় সারণীতে এরা একই স্থানে অবস্থান করে। আইসোটোপগুলো কি করে? পর্যায় সারণীতে, আমরা জানি পর্যায় সারণী পড়ে নিয়েছি, মাধ্যমিক লেভেলেই পড়ে নিয়েছি যে পর্যায় সারণী কি। পিরিয়ডিক টেবিলে আইসোটোপগুলো একই স্থানে থাকে, তাই এদের বলা হয় সমস্থানিক। এইটা নামের অর্থটা বললাম। এবার আইসোটোপ কাদের বলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি এটাও জানো, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। ছোট করে মনে রাখতে বললে কি মনে রাখবে? প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলবো আমরা আইসোটোপ বা সমস্থানিক। এই সংজ্ঞা আমাদের জানা আছে, ভালো করে বই থেকে সংজ্ঞা পড়বে। আমি নোটও দেবো তোমাদের, বই পড়ার অভ্যাসটা আগে তৈরি করবে, সেই জন্য আমি বলছি যে বই আগে পড়বে। যাইবো, একটা উদাহরণ দাও দেখি যদি মনে থাকে তোমাদের। উদাহরণ কি হবে সমস্থানিকের উদাহরণ? মনে আছে? হাইড্রোজেন হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1, এই তিনটে আইসোটোপ আছে। হাইড্রোজেনের তিনটে, দেখো কোশ্চেন মানে সংজ্ঞাই ছিল একই মৌল, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান। এই যে দেখো সবারই পারমাণবিক সংখ্যা কিন্তু কত? 1 1, এটা 1, কিন্তু ভর সংখ্যা আলাদা। এগুলো ভর সংখ্যা। ভর সংখ্যা দেখো, প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2, তৃতীয়টা হচ্ছে 3। তাহলে এইটা হচ্ছে 1 ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 1, 2 ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 1, 3 ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 1। অ্যাকচুয়ালি এদের তাহলে আলাদা কি হচ্ছে জানো তো? এদের তিনজনেরই নিউট্রন আলাদা। যেমন এইটাকে বলা হয় প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। তোমরা জানো, আমি এখানে আর লিখছি না। একে বলা হয় প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। এখানে কোনো নিউট্রন থাকে না, নিউট্রন শূন্য। আর একে বলা হয় ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামকে এইভাবেও লেখা হয় 2 1H, বা এরকম ভাবে লেখা হয় 2D দিয়ে চিহ্নিত করা হয় D1। এটা একই। ডয়টেরিয়াম এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি ডয়টেরিয়ামকে। তাহলে এইটা হয়ে গেল 2D1। এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা হচ্ছে 1, একটা নিউট্রন থাকে। সাধারণ হাইড্রোজেন তাহলে কোনো নিউট্রন থাকে না। পরীক্ষায় কোশ্চেন দেয় মাধ্যমিক লেভেলে, একটি মৌলের উদাহরণ দাও যেখানে কোনো নিউট্রন থাকে না, সেটা হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। আর টিট্রিয়াম বা টাইট্রিয়ামকে এইভাবেও লেখা হয়, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 2। একে এরকম ভাবেও লেখা হয়, টি দিয়েও চিহ্নিত করা হয়। তুমি যেটাও খুশি করতে পারো। এইটা হয়ে গেল আইসোটোপ। তাহলে এরা পরস্পর আইসোটোপ, সমস্থানিক। এদেরকে পর্যায় সারণীতে একই পর্যায়ে একই শ্রেণীতে রাখা হয়, আলাদা পর্যায়ে আলাদা শ্রেণীতে রাখা হয় না। কারণ আমরা জানি মডার্ন পিরিয়ডিক টেবিলে প্রোটন সংখ্যা অনুযায়ী সাজানো হয়। তাহলে তিনজনেরই প্রোটন সংখ্যা যেহেতু সমান, তাহলে তিনজনকে একই জায়গায় রাখা হবে, একই স্থানে রাখা হবে, সেই জন্য সেটাকে সমস্থানিক বলা হয়। এখন আর একটা উদাহরণ দিই, ইউরেনিয়ামের একটা উদাহরণ আছে। এই একটা দুটো উদাহরণ একবার করে পড়ে নিলেই হবে। ইউরেনিয়াম হচ্ছে 235, 235, 92, একদম ঠিক। আর একটা আছে ইউরেনিয়ামের 238, 92। এইটা কিন্তু পরস্পরের আইসোটোপ।
এটাও 92, এটাও 92। তাহলে ইউরেনিয়ামের দুটো আইসোটোপ আছে, এরকম ক্লোরিনের আইসোটোপ আছে, অক্সিজেনের আইসোটোপ আছে, কার্বনের আইসোটোপ আছে, ওর অনেকগুলো আইসোটোপ আছে। তোমরা সবগুলোই প্রায় পড়েছো, মাধ্যমিক লেভেলে পড়েছো। আর একবার করে দেখে নেওয়া, যত বেশি দেখবে, যত বেশি এগুলোকে মনে রাখবে, তত তুমি কেমিস্ট্রিতে ভালো এইটা মনে করা হবে আর কি তোমাকে। তাহলে আইসোটোপ কাকে বলে জেনে গেলাম আমি। আচ্ছা, আর একটা কথা এখানে বলা খুব দরকার, এটা মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন, যে পারমাণবিক সংখ্যা একই হওয়ার জন্য কোন মৌলের আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম একই হয়। এদের রাসায়নিক ধর্ম কি হয়? ধর্ম একই হয়, যেহেতু প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমানের সাথে আর একটা কথা সমানের ব্যাপার আছে। কি সংখ্যা বলো তো? যতগুলো প্রোটন থাকে ততগুলোই আর একটা জিনিস থাকে, কি সেটা? ইলেকট্রন। ভেরি গুড। তাহলে ইলেকট্রন সংখ্যাও এদের সমান। প্রোটন সংখ্যা যেহেতু সমান, তাই এখানে একটা কথা উজ্জ আছে, লেখা নেই বা বলা নেই, সেটা হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যাও সমান। ইলেকট্রন সংখ্যাও সমান হয়, কিন্তু এটা বলা হয় না, কারণ ইলেকট্রনকে আমি বের করতে পারি বা প্রবেশ করাতে পারি, কিন্তু প্রোটনকে বের করতে বা প্রবেশ করাতে পারবো না, সেই জন্য প্রোটন সংখ্যা দিয়েই বলা হয়। প্রোটন সংখ্যা ফিক্সড, ইলেকট্রন সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু সাধারণত প্রসম পরমাণু থাকলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হবে। তাই দেখো, একটা মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে বা বলতে পারি ইলেকট্রন সংখ্যার উপরে। তাই যেহেতু আইসোটোপে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাই এদের রাসায়নিক ধর্ম সমান হয় বা একই হয়, কিন্তু এদের ভর সংখ্যা তো আলাদা। এদের যেহেতু ভর সংখ্যা আলাদা, তাই এদের ভৌত ধর্মগুলো আলাদা হবে। ভৌত ধর্ম আলাদা হবে। ভৌত ধর্ম আলাদা। ভৌত ধর্ম বলতে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হ্যাঁ, এইগুলো সব আলাদা আলাদা হবে। ইউরেনিয়াম 235 যে তাপমাত্রায় গলবে, ইউরেনিয়াম 238 সেই তাপমাত্রায় গলবে না, কারণ এদের ভর সংখ্যা আলাদা, মাস নাম্বার আলাদা, তাই ভৌত ধর্মগুলো আলাদা হবে। ভৌত ধর্ম আমরা পড়বো পরবর্তীকালে, আরো পড়বো, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনের লিন তাপ, তারপরে তোমার ঘনত্ব, আয়তন, এগুলো আলাদা আলাদা ভৌত ধর্ম আছে। এগুলো নিয়ে পড়বো আমরা পরের চ্যাপ্টারে, পিরিয়ডিক টেবিলে পড়বো। এবার নেক্সট আরেকটাতে আসছি আমরা। তার মানে এখানে ছোট করে যদি মনে রাখতে হয়, তাহলে এদের প্রোটন সংখ্যা সমান। প্রোটনকে পি দিয়েও চিহ্নিত করা হয় বা জেড দিয়েও চিহ্নিত করা হয়। জেড সংখ্যা সমান, দুজনেরই জেড সমান। ঠিক আছে, ছোট করে মনে রাখার জন্য। ইউরেনিয়াম 3592, ইউরেনিয়াম 3892, দুজনেরই জেড সংখ্যা সমান বা প্রোটন সংখ্যা সমান। নেক্সট আমরা যেটা আসছি সেটাকে বলা হয় আইসোবার। আইসোবার কাকে বলে এটাও তোমরা জানো, আমাকে একটু যদি বলে দাও আইসোবার কাকে বলে। মৌলের বিভিন্ন পরমাণু, যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। হ্যাঁ, ভালোই পড়েছো, মাধ্যমিক লেভেলে মুখস্থটা ভালো করেছো। তাহলে আইসোবার কাদের বলে, বা আইসোবারকে আইসোবারই বলবো। আইসোবার এটা কোথা থেকে এসছে কথাটা? আইসোটা আমরা আবার জানি, আইসো এসছে কোথা থেকে? সম থেকে। আর বার কথাটা এসছে একটা গ্রিক শব্দ বা ল্যাটিন ভাষা, সেটা হচ্ছে BAROS, বার্স থেকে। এটার মানেটা হচ্ছে ওয়েট। ওয়েট। এবার কেমিস্ট্রিতে ওয়েট মানে ভর, মানে এখানে ভার আর ভরের ব্যাপার কিছু নেই। যেমন ফিজিক্সে তোমরা কি পড়ো, ভার আর ভর, এটাকে বলা হয় ওয়েট, এটাকে বলা হয় মাস। আমরা এখানে কেমিস্ট্রিতে ভর আর মাস একই ধরবো। কেমিস্ট্রিতে গ্র্যাভিটি নিয়ে কোনো কথা হয় না, ভর আর মাস এর ক্ষেত্রে একই। তাহলে এদের ভর সংখ্যা সমান বা মাস নাম্বার সমান। ঠিক আছে, ভর সংখ্যা সমান বা ভার সংখ্যা সমানও বলতে পারি। এদের সমভর,
মাসও বলতে পারি। তাহলে আইসো বার কাদের বলবো? যাদের মাস নাম্বার সমান হয় বা এ সমান হয়। ছোট করে মনে রাখলে কি হবে? এ সমান। তাহলে যে সমস্ত মৌলের, এইটা একই মৌলের ক্ষেত্রে হবে না, নিশ্চয়ই বুঝতেই পারছো। এইটা ভিন্ন মৌলের ক্ষেত্রে হবে। যে সমস্ত মৌলের পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাহলে পারমাণবিক সংখ্যা ভিন্ন মানেই মৌলটা ভিন্ন, তাহলে তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। আর আইসোবার গুলো প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি একই হয় কিন্তু তাদের প্রোটন আর নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটি আলাদা হয়। প্রোটনও আলাদা হয়, নিউট্রনও আলাদা হয়, আর ইলেকট্রন সংখ্যাও আলাদা হয়। প্রোটন সংখ্যা আলাদা হওয়ার জন্য আইসোবারগুলোর ধর্ম কি হবে বলো? রাসায়নিক ধর্ম কি হবে? আলাদা হবে, আলাদা হবে। ঠিক আছে, যেমন আমি একটা, আর রাসায়নিক ধর্ম আলাদা হবে, ভৌত ধর্ম আলাদা হবে। কেন হবে বলে দিই। তুমি ভেবো না যে ভৌত ধর্মগুলো একই হবে, একই হবে না। যেমন উদাহরণ আমি দিচ্ছি, একটা উদাহরণ তোমরা তো ছোট থেকেই পড়ে আসছো, আর্গন আর ক্রিপ্টনের। আর্গন হচ্ছে 40-18, আর ক্রিপ্টন হচ্ছে, পটাশিয়াম হচ্ছে, ক্রিপ্টন বলছি, পটাশিয়াম হচ্ছে 40-19। আর একটা এদের সাথে আছে, দুটো দিলেও হবে, তিনটেও দিতে পারো। আর একটা হচ্ছে 40-20 ক্যালসিয়াম। যাদের পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ থাকবে তাহলে কি বলবে? আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আর্গনের পরেই পটাশিয়াম, 18 হচ্ছে আর্গন, পটাশিয়াম হচ্ছে 19, আর ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে তিনজনের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, আর এদের ভর সংখ্যা তিনজনেরই আলাদা, একই। এবার এদের ইলেকট্রন সংখ্যা, এর ইলেকট্রন সংখ্যা 18, এর ইলেকট্রন সংখ্যা 19, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20। যেমন আমি তোমাকে বের করতে দিয়েছি, ভেবে নাও। তোমাকে বললাম জেড কত, তারপর বললাম নিউট্রন কত, তারপর বললাম ইলেকট্রন কত, তারপর বললাম ভর কত। কি হবে তাহলে বলো? এর ক্ষেত্রে জেড কত হবে? আর্গনের ক্ষেত্রে 18 হয়ে যাবে। পটাশিয়ামের ক্ষেত্রে 19, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে 20। এদের নিউট্রন সংখ্যা কত হবে ভালো করে ভেবে বলো? আর্গনের নিউট্রন সংখ্যা 22। ভেরি গুড, 22। এর কত? 21। আর এর কত? 20। আচ্ছা, এর ইলেকট্রন সংখ্যা কত? 18, এর 19, আর এর 20। আর এর ভর সংখ্যা 40, এর ভর সংখ্যা 40, এর ভর সংখ্যা 40। তাহলে এরা সব জেনে যাব আমি। তাহলে এইগুলোকে বলা হয় পরস্পরের আইসোবার, যেহেতু ভর সংখ্যা এদের সমান। বাকি দেখো তিনটেই আলাদা, ইলেকট্রন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যাও আলাদা। তাই এদের রাসায়নিক আর ভৌত ধর্ম কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু এরা একই মৌল নয় তাই এদের ভৌত ধর্ম এক হবে না। যেমন দেখো, আর্গন ভর সংখ্যা 40, পটাশিয়ামের ভর সংখ্যা 40, কিন্তু আর্গন একটা গ্যাস, ভৌত অবস্থা কি এর? গ্যাস। আর এর ভৌত অবস্থা কঠিন। পটাশিয়াম কঠিন অবস্থায় পাওয়া যায়, ক্যালসিয়াম কঠিন অবস্থায় পাওয়া যায়, এগুলো ধাতু, আর এটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ভৌত ধর্ম তো আলাদা হয়ে গেল। তাহলে এদের ভর সংখ্যা একই থাকবে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা সবই আলাদা হবে। এরা ভিন্ন ভিন্ন মৌলের হবে, একই মৌল হবে না। যেমন আরো আছে, এগুলো নিয়ে তুমি আরো পড়েছো, এগুলো পড়ে নেওয়া, একবার করে রিডিং পড়ে নেওয়া। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এদের সবারই ভর সংখ্যা হচ্ছে 50। তাহলে এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, যেমন এর 22, এর হচ্ছে 23, আর এর হচ্ছে 24। তাহলে এদের ক্ষেত্রেও তোমার সব আলাদা আলাদা হবে। এদের ক্ষেত্রে জেড বের করে নেবে, নিউট্রন বের করে নেবে, ইলেকট্রন বের করে নেবে, ভর সংখ্যা বের করে নেবে। এটা বাড়িতে করবে তোমরা, ঠিক আছে? এটা করে নেবে। আর ক্লাস নোটের দরকার হলে আমাকে বলবে, আমি ছবি তুলে ক্লাস নোটটাও পাঠিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই লিখছো ক্লাস নোটগুলো, যেগুলো ক্লাসে বলছি আমি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, লিখে নেবে সব। এবার আসছি আমরা আইসোটোন। পরের একটা টার্ম আসবে আইসোটোন।
এটার সাথেও পরিচিত তোমরা নিশ্চয়ই। আইসোটোন কাকে বলে? আইসোটোন কাকে বলে? মৌলের নিউট্রন সংখ্যা একই হ্যাঁ কিন্তু ভর সংখ্যা আলাদা সমস্ত মৌলের। হ্যাঁ, যে সমস্ত মৌলের আইসোটোন। টোন এখানে এখানে মনে রাখবে নিউট্রন থেকে এসছে কথাটা, নিউট্রন থেকে কথাটা এসছে। তাহলে সম নিউট্রন সংখ্যা, যাদের নিউট্রন সংখ্যা সমান, যাদের এন সমান, দুটোই নিউট্রন সংখ্যা সমান, তাদের বলা হয় আইসোটোন। সংজ্ঞা দিলে কিরকম হবে? যে সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। দেখো, যেহেতু প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা আলাদা হয়, তাহলে আইসোটোনগুলি ভিন্ন মৌলের পরমাণু হবে। আর কি হবে? এদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা হবে। খুব সহজেই বুঝতে পারছি, এদের ভৌত ধর্ম আলাদা হবে, রাসায়নিক। আরও বলে দিচ্ছি, যেহেতু দেখো প্রোটন সংখ্যা এক আলাদা, মানে পারমাণবিক সংখ্যা আলাদা। পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয় তাহলে এরা কিন্তু ভিন্ন মৌলের পরমাণু হবে, একই মৌলের পরমাণু হবে না। যেমন আমি বলছি সিলিকন, সিলিকনের প্রোটন সংখ্যা 14, আর ফসফরাস, ফসফরাসের প্রোটন সংখ্যা হচ্ছে 15। তাহলে দুটো আলাদা প্রোটন সংখ্যা হয়ে গেল, তাহলে তো একই মৌলের পরমাণু নয় এরা, এটা ভিন্ন মৌলের পরমাণু, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম আলাদা হবে, যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে। আর এদের ভর সংখ্যাও আলাদা হবে, এর ভর সংখ্যা 30 আর এর ভর সংখ্যা 31। এবার এর ক্ষেত্রে নিউট্রন যখনই বের করব, নিউট্রন সংখ্যা কত হবে, এইখানটায় কত হবে, এইখানটায় কত হবে? এর নিউট্রন সংখ্যা কত? সিলিকনের 16 হচ্ছে। আর ফসফরাসের নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে এরা পরস্পর আইসোটোন। ভর সংখ্যা আলাদা, মাস নাম্বার আলাদা। মাস নাম্বার দেখো 30, এর মাস নাম্বার হচ্ছে 31। এর প্রোটন সংখ্যা হচ্ছে 14, এর প্রোটন সংখ্যা হচ্ছে 15। তাহলে এই দুটো আলাদা আর এই দুটো একই। এর আরো একটা উদাহরণ আছে, এর সাথে আরেকটা উদাহরণ দেওয়া হয় সালফারের 32, 16, এটাও দিতে পারো। তাহলে এরও প্রোটন নিউট্রন সংখ্যা হয়ে যাবে 16, 16 মাইনাস 32 মাইনাস 16, 16। আর এর হয়ে গেল ভর সংখ্যা হচ্ছে 32, আর এর প্রোটন সংখ্যা হচ্ছে 16। ইলেকট্রন সংখ্যাও বের করতে পারো, 14, 15, 16। তাহলে এই তিনটেই আলাদা আর এইগুলো একই। তাহলে আইসোটোন কাকে বলে আমরা জেনে গেলাম, আইসোটোনের উদাহরণও জেনে গেলাম। এবার আসছি নতুন একটা টার্ম, মাধ্যমিক লেভেলে পড়েছে কিনা আমি জানি না, যদি একটু এক্সট্রা স্যার পড়িয়ে থাকে তাহলে পড়াবে। এইটা এইচএস লেভেলে বলতে পারি আমরা। এটার নাম হচ্ছে আইসোডায়াফার। আইসো, ঠিক আছে, তাহলে এটা ভালো করে লিখে নাও, আইসোডায়াফার। আইসোডায়াফার কাকে বলা হয়? এক কথায় যদি বলি, যাদের ক্ষেত্রে মানে দুটো ভিন্ন মৌল আছে, দুটো ভিন্ন মৌল কিন্তু তাদের নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করলে যা হবে, দ্বিতীয় মৌলটারও নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করলে তাই হবে। যদি নিউট্রন মাইনাস প্রোটনের সংখ্যা সমান হয় তাদের পরস্পরের আইসোডায়াফার বলে। আমি সংজ্ঞাটা বলছি, যে সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, আমি নোটটা পাঠিয়ে দেবো আজকে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোডায়াফার। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, একটা মৌল তুমি লেখো, এটা মৌল 39, 19 পটাশিয়াম আর 19, 9 ফ্লুরিন। লিখে নাও 39, 19 পটাশিয়াম, আর মনে রাখার সুবিধা হবে 19, 39, এটা 19, এটা 19, 19, 9 ফ্লুরিন।
তাহলে এরকম ভাবে তোমাকে দিয়েছে দুটো মৌল, এর প্রোটন সংখ্যা কত, এর নিউট্রন সংখ্যা কত, আর এদের নিউট্রন মাইনাস প্রোটন কত। বলো, এর প্রোটন সংখ্যা 19, এর প্রোটন সংখ্যা 9, এর নিউটন কত, পটাশিয়ামের নিউটন কত হচ্ছে 20 হচ্ছে, আর ফ্লুরিনের নিউটন কত হচ্ছে 10। তাহলে এর প্রোটন মাইনাস নিউটন মাইনাস প্রোটন করো, 20 মাইনাস 19, আর এর নিউটন মাইনাস প্রোটন করো 10 মাইনাস 9, তাহলে কত হচ্ছে, দুটোই সমান হয়ে যাচ্ছে, দুটোর ক্ষেত্রে নিউটন মাইনাস প্রোটন হচ্ছে 1। তাহলে এরা পরস্পরের কি হয়ে গেল, এই পটাশিয়াম আর ফ্লুরিন, এখানে কিন্তু পটাশিয়াম 39 19 আর ফ্লুরিন 19 9, এরা পরস্পরের আইসো ডায়াফার। বুঝতে পেরে গেছি? ঠিক আছে, তোমরা আর একটা উদাহরণ তোমাকে দিয়ে রাখছি, এটা তুমি এরকম ভাবে ছক করে বাড়িতে করে রাখবে। সেটা হচ্ছে 234 90 থোরিয়াম টিএইচ, 234 থোরিয়াম এবং 238 ইউরেনিয়াম করবে। এরকম ভাবেই করবে বাড়িতে, 238 ইউরেনিয়াম আর 234 থোরিয়াম। দেখবে তো এরা আইসো ডায়াফার হচ্ছে কি হচ্ছে না, এরা আইসো ডায়াফার হচ্ছে কি হচ্ছে না দেখে নেবে একটু। ঠিক আছে, এখন করতে হবে না, হোমওয়ার্ক রইল এটা। তাহলে এরপর আর একটা টার্মে আমি যাব আইসো ডায়াফারের পর, সেটার নাম হচ্ছে আইসোস্টার। আইসোস্টার, এটাও নিশ্চয়ই তুমি মাধ্যমিক লেভেলে শোনোনি। আইসো স্টার, সুপারস্টার শুনেছো তো, সুপারস্টারের সাথে এটা হচ্ছে আইসো স্টার, STER আছে, হ্যাঁ, স্টার্স। আইসো স্টার কাকে বলে মন দিয়ে শোনো, সংজ্ঞাটা না দিয়ে এর উদাহরণটা দিয়ে তোমাকে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবে। নাইট্রোজেন এর একটা অণু N2, এখানে লিখে দিলাম উপরে অণু, তাহলে তুমি ছকের উপরে বাঁ দিকে লিখলে অণু। আচ্ছা, আর তার পাশে লিখলে পরমাণু, আর তার পাশে লিখলে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, এটা ছকে লিখে নাও, অণু, পরমাণু, মোট ইলেকট্রন সংখ্যা। তুমি বলো, এখানে তো অণু নাইট্রোজেন, কটা পরমাণু নিয়ে তৈরি নাইট্রোজেনের অণু? দুটো পরমাণু নিয়ে তৈরি, 1 + 1 2। কতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকটা নাইট্রোজেনে, কত করে ইলেকট্রন আছে মনে আছে? প্রত্যেকটা নাইট্রোজেনে কটা করে ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক বলো দেখি। 7, তাহলে 7টা ইলেকট্রন থাকবে, তাহলে 7 + 7, একটা পরমাণুর 7 আর একটা পরমাণুর 7, তাহলে 14টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার দেখো আমি আর একটা অণু লিখছি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডে ক্যাপিটাল C ক্যাপিটাল O, আর একটা অনেকজনা লিখে দেয় ক্যাপিটাল C স্মল ও লিখে দেয়। ক্যাপিটাল C স্মল ও কে কি বলে? একে বলা হয় কোবাল্ট, এটাকে বলা হয় কোবাল্ট, এটাকে বলা হয় কার্বো মনোক্সাইড বা কার্বনিল বলা হয়, মনে রাখবে ভালো করে, হ্যাঁ, কার্বন মনোক্সাইড বা কার্বনিল। তাহলে এই কার্বন মনোক্সাইডে একটা অণু, এটা কটা পরমাণু আছে? একটা কার্বন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, একটা কার্বন পরমাণু একটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, এদের ইলেকট্রন সংখ্যা কি হবে? কার্বনের ইলেকট্রন সংখ্যা কত?
6, এখানে 8, 8, তাহলে কত হলো? 14। এবার কাদেরকে বলা হয় আইসোস্টার? যে সমস্ত অণুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান আর কি সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে। পরমাণুর সংখ্যা সমান আর ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় পরস্পরের আইসোস্টার। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেমন এইটা একটু করে দেখো তো, এরা আইসোস্টার হবে কি হবে না? HCl আর F2। হ্যাঁ বলো, আরেকবার বলবো? হ্যাঁ, যে সমস্ত অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু ও সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে। তাহলে আমাকে একটু বলো দেখি, HCl আর F2 এরা কি পরস্পরের আইসোস্টার হবে কি হবে না? HCl এর পরমাণু সংখ্যা কত? 2। ফ্লুরিনের পরমাণু সংখ্যা কত? 2। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। তাহলে 18 হয়ে গেল। আর ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা 9, আর একটা ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা কত? 9, তাহলে 18। তাহলে এরাও পরস্পর আইসোস্টার হয়ে গেল। ঠিক আছে, তাই এদেরকে বলা হয় আইসোস্টার। তাহলে এটা একটু পড়ে নিলে। আর একটা টার্ম আছে, এটাও ইম্পর্টেন্ট টার্ম, একে বলা হয় আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, বাংলাটা লিখলাম না। আইসো ইলেকট্রনিক তোমরা নিজেই বলে দেবে। আইসো ইলেকট্রনিক কাদের বলে? সমস্ত মৌলের ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ দেখো, খুব ভালো করে বলে দিলে। আইসো মানে সম, আর ইলেকট্রনিক এসছে ইলেকট্রন থেকে, তাহলে সম ইলেকট্রন। সম ইলেকট্রন যাদের ক্ষেত্রে থাকবে তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। সংজ্ঞা কি হবে? যে সমস্ত পরমাণু, অণু বা আয়নের মধ্যে, যে সমস্ত পরমাণু, অণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকে তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। অনেক সময় আইসো ইলেকট্রনিক স্পেসিস বলে একটা কথা আছে, আইসো ইলেকট্রনিক স্পেসিস বলা হয়। তাহলে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, N3-। আমাকে বলো দেখি এখানে ইলেকট্রন সংখ্যা কত N3-এ? N3- মানে কি? নাইট্রোজেনের একটা অ্যানায়ন। N3-, ইলেকট্রন সংখ্যা কত হবে দেখি, বলো কত বুদ্ধি আছে তোমাদের? 10। ভালোই বুদ্ধি আছে, একদম ঠিক, 10। 10টা। 7টা ইলেকট্রন ছিল, 3টে এক্সট্রা ইলেকট্রন এসেছে, তাহলে 10টা। আর অক্সিজেন 2-এ কটা ইলেকট্রন হবে? এটাও 10, এটাও 10টা হবে, কারণ অক্সিজেনের 8টা ইলেকট্রন ছিল, 2টো এক্সট্রা ইলেকট্রন এসছে। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে আমি মাথায় কত মাইনাস লিখবো না প্লাস লিখবো বলো দেখি, আইসো ইলেকট্রনিক করতে হলে? -1। হ্যাঁ, -1, সিঙ্গেল মাইনাস। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই N3-, O2- আর F-, এরা পরস্পরের কি আইসো ইলেকট্রনিক। এদের কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। এর প্রোটন সংখ্যা কত? এর প্রোটন সংখ্যা 7, এর প্রোটন সংখ্যা 8, এর প্রোটন সংখ্যা 9। তাহলে প্রোটন সংখ্যা আলাদা, আবার ভর সংখ্যাও আলাদা আছে, ওইসব যাইবো না, আমি একবারে ডাইরেক্ট বলবো ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। আচ্ছা, তুমি এদের সাথে, আমি বলতে চাইছি যে তোমাকে সোডিয়াম দিলাম, তাহলে সোডিয়াম কি এদের সাথে আইসো ইলেকট্রনিক? কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি, সোডিয়াম কি এদের সাথে আইসো ইলেকট্রনিক? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন 11।
সোডিয়ামের ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা 11। 11, হ্যাঁ। তাহলে এদের সাথে আইসো ইলেকট্রনিক নেই, তাহলে আইসো ইলেকট্রনিক করতে গেলে সোডিয়ামকে কি করতে হবে? সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তাহলে এদের সাথে আইসো ইলেকট্রনিক হতে গেলে কি করতে হবে সোডিয়ামকে? ইলেকট্রন বার করে দিতে হবে। আর একটা ইলেকট্রন বের করে দিলে কি হয়ে যাবে সোডিয়াম? 10 হয়ে যাবে, আর ক্যাটায়নে পরিণত হয়ে যাবে সোডিয়াম, তাই না? Na+ হয়ে যাবে। তাহলে Na+ কিন্তু এদের সাথে আইসো ইলেকট্রনিক। আচ্ছা, ম্যাগনেসিয়ামকে যদি আইসো ইলেকট্রনিক করতে চাই এদের সাথে কি করতে হবে? তাহলে কি হবে ম্যাগনেসিয়াম? মাথায় চার্জ কি হবে? ভেরি গুড। তাহলে ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন ছিল, 2টো ইলেকট্রন সে বের করে দিল, তাহলে সে হয়ে গেল Mg2+। তাহলে এরা সবাই কিন্তু পরস্পরের আইসো ইলেকট্রনিক। তাহলে আইসো ইলেকট্রনিক স্পেসিস কাকে বলে আর উদাহরণ কি জেনে গেছি তো? কাকে বলে এটা আরেকবার বলে। যে সমস্ত পরমাণু, অণু বা আয়নের ক্ষেত্রে, বিশেষ করে এরা আয়নই হয়, আয়ন হয় বিশেষ করে, যে সমস্ত পরমাণু, অণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকে তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। এখান পর্যন্ত যা পড়ালাম, কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।